আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা তোমরা জানো যে আমরা রোমান্টিক পোয়েট্রি পড়তেছি। আমরা আগে দুইটা ড্রামা পড়েছি, এখন আমরা রোমান্টিক পোয়েট্রি পড়তেছি। তো রোমান্টিক পোয়েট্রির আমরা পড়তেছি হচ্ছে উইলিয়াম ব্লেক। তো উইলিয়াম ব্লেকের আমরা এইখান থেকে তিনটা কবিতা পড়েছি: ইন্ট্রোডাকশন, ল্যাম্ব, আর একটা হচ্ছে নার্সেস সং। আজকে আমরা পড়বো বাকি দুইটা। আমাদের ক্লাসটা একটু ছোট হবে, তবে আমরা এই দুইটাই পড়বো আজকে। আমরা পড়তেছি ইন্ট্রোডাকশন পড়েছি, ল্যাম্প পড়েছি এবং নার্সেস সং পড়েছি। তোমাদের এর ভেতরে কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থেকে গেছে কিনা, বা পরবর্তীতে তোমরা বাসায় যখন পড়েছো তখন কি কোনো কোশ্চেন মাথার ভেতরে এসেছে কিনা? যদি আসে তাহলে আমাকে জানাও, আমি ওটার অ্যান্সার দেব। আর বাকি দুইটা আমরা হচ্ছে নিয়ে পড়বো আজকে। দেখো, আমি গতদিনে এই সংস অফ ইনোসেন্সের আন্ডারে আমাদের এই দুইটাই ইয়ে ছিল আর কি, কি বলে, সংস অফ ইনোসেন্সের আন্ডারে আমাদের দুইটা সংস অফ ইনোসেন্সের আন্ডারে আমাদের পাঁচটা টোটাল কবিতা, এবং এই পাঁচটার ভেতরে আমরা হচ্ছে তোমার তিনটা পড়েছি আর দুইটা আমরা পড়বো। তো এইটা আমরা সংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন পড়েছি, তারপরে দ্য ল্যাম্প পড়েছি, আমরা নার্সেস সং পড়েছি। এবার আমরা এখান থেকে এই হোলি থার্সডে এই কবিতাটা পড়বো। থার্সডে মানে আমরা জানি বৃহস্পতিবার, আর হোলি বলতে বোঝাচ্ছে যে ধর্মীয় বা ধার্মিক বা পবিত্র একটা থার্সডে। তো এই কবিতাটা দেখো, ছোট ছোট কবিতা। উইলিয়াম ব্লেকের যত কবিতা পাবো আমরা সবই ছোট। তো আমরা আমরা সংস অফ ইনোসেন্সের যে কবিতাগুলো পড়তেছি, আমরা আগেই বলেছি এগুলোর মেইন থিমই হচ্ছে ইনোসেন্স। তো ওই ওই থিমটাকে কেন্দ্র করে এখানে আরো একটা কবিতা দেখো, বলতেছে যে ইট ওয়াজ, এখানে এইটি মানে ইট, ইট ওয়াজ অন এ হোলি থার্সডে। বলতেছে এইটা ছিল একটা আহ, পবিত্র থার্সডের একটা ঘটনা, মানে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার কথা বলতেছে। Their innocent faces clean, the children walking two and two in red and blue and green. বলতেছে যে কিছু বাচ্চা কাচ্চা তারা হাঁটতেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দুইজন করে তিন, তারপরে মানে দুইজন দুইজন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ফেস গুলো ছিল খুবই খুবই ইনোসেন্ট, মানে বাচ্চাদের ফেস যেরকমটা হয়, অনেক কিউট হয়, ইনোসেন্ট হয়, নিষ্পাপ। তো এরকম, এবং তাদের মুখ চোখ পরিষ্কার ছিল, এবং তাদের যে পোশাক আশাক সেগুলো ছিল লাল, ব্লু, গ্রিন, এরকম এক একজনের এক এক রকমের পোশাক ছিল। এবং তারা দুইজন দুইজন করে, অর্থাৎ এক জোড়া করে তারা সামনের দিকে হচ্ছে হেঁটে যাচ্ছিল। গ্রে হেডেড বেডলস ওয়াকড বিফোর দ্য ওয়ান্স অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। বলতেছে গ্রে হেডেড, গ্রে হেডেড বলতে বয়স্ক মানুষ যারা তারা। তো বয়স্ক ব্রেডেলস, ব্রেডেল বলতে হচ্ছে চার্চের যে মানে খেদমতকারী যারা থাকে, আমরা আমরা যেমন আমাদের বলি না যে মসজিদের মুয়াজ্জিন থাকে, তো এরকম টাইপের আর কি। তো আমরা আমরা এটাকে বলতে পারি যে চার্চের বেয়ারা, এটা যদিও ডিকশনারিতে রয়েছে, কিন্তু আসলে এরকম যে চার্চের যে খেদমত করে তারা, তাদেরকে বোঝানো হচ্ছে। তো বলছে গ্রে হেডেড বেডেলস ওয়াকড বিফোর উইথ ওয়ান্ডস অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। বলতে তারা তাদের সামনে একটা ওয়ান্ড নিয়ে আছে। ওয়ান্ড বলতে এক ধরনের লাঠি বা দণ্ড বলতে পারো। হ্যাঁ, এই দণ্ড নিয়ে, এবং এই দণ্ডটার কালার হচ্ছে সাদা। কেমন সাদা? বরফের মতো, তুষারের মতো সাদা। এরকম সাদা একটা লাঠি নিয়ে তারাও হাঁটতেছে বাচ্চাদের সাথে সাথে। টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস দে লাইক টেমস ওয়াটার ফ্লো। এবং তারা কতদূর পর্যন্ত হেঁটে যাচ্ছে? পল হচ্ছে একটা চার্চের চার্চের নাম, এবং বলতেছে এই চার্চের যে ডোম, এই চার্চের যে গম্বুজ বা চূড়া, সেই চূড়ার দিক পর্যন্ত এগিয়ে যাচ্ছে তারা। এই চূড়ার দিক পর্যন্ত তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদেরকে দেখতে অনেকটা মনে হচ্ছিল যেন টেমস নদীর পানি যেন ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। ও হোয়াট এ মাল্টিটিউড দে সিমড, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন।
বলছে ওহ কত বড় একটা জনতা, মাল্টিটিউড বলতে জনতা মানে অনেক লোক, অনেক বাচ্চা কাচ্চা, যেহেতু বলতে কত বড় একটা জমায়েত, তাদেরকে দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা জমায়েত। এবং দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, এবং এই এই যে বাচ্চা কাচ্চা এরা হচ্ছে লন্ডন টাউনের ফ্লাওয়ার, লন্ডন শহরের ফুল। তাহলে এই কবিতাটা যখন পড়বা তখন একটু চিন্তা করো যে ওই যে আমরা 21শে ফেব্রুয়ারির ভেতর একটা মিছিল নিয়ে বের হই না, এবং মিছিলগুলো যদি তোমরা টপ ভিউ করো বা ড্রোন ভিউ করো তখন দেখবা মনে হবে যেন খুব মানে উঁচু থেকে যদি ভিউ করো দেখবা যে পানির মতো স্রোতের মতো যেন লোকজন হেঁটে চলে যাচ্ছে। আমরা কি হয় যে ওই যে হজ যখন দেখি টিভিতে মনে হয় না যে যেন পানি, অনেক লোক, প্রচুর লোক, টপ ভিউ যখন দেখতেছি মনে হয় যেন পানি ফ্লো হচ্ছে এরকম অনেকটা। তো ব্যাপারটা এরকমই এই জায়গাটাতে বলতেছে এটা হোলি থার্সডে ছিল, এবং আহ, বাচ্চা কাচ্চারা তাদের ইনোসেন্ট ফেস নিয়ে দুইজন দুইজন করে, তাদের পোশাক ছিল রেড, ব্লু এবং গ্রিন, এভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তাদেরকে গাইড করতেছিল কিছু বয়স্ক চার্চের খেদমতকারী, এবং তাদের হাতে ছিল তুষারের মতো সাদা কালারের হচ্ছে এক একটা লাঠি, ওয়ান্ড বলতে ওই দণ্ড আর কি যেটা বলা হয়। এবং তারা কোথায় যাচ্ছিল? টিল ইনটু দ্য হাইট অফ পলস, অর্থাৎ পলস যে হচ্ছে চার্চ, সেই চার্চের একেবারে চূড়া পর্যন্ত বা গম্বুজ পর্যন্ত তারা যাচ্ছিল, এবং তাদেরকে দেখতে মনে হচ্ছিল যেন টেমস নদীর পানি যেন ফ্লো হচ্ছে বা প্রবাহিত হচ্ছে এরকমটা। তো এটা দেখার পর আমাদের কবি স্পিকার বলতেছেন যে কত বড় একটা জনতা, কত বড় একটা মাল্টিটিউড এটা দেখে মনে হচ্ছে, বা একটা কত বড় জমায়েত। এবং এরা সবাই কি, সবাই মানে এই যে বাচ্চা কাচ্চাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বাচ্চা কাচ্চারা হচ্ছে লন্ডন টাউনের ফ্লাওয়ার, লন্ডন শহরের ফুল। Seated in companies, they sit with radiance all their own. বলতেছে তারা সিটেড ইন কোম্পানিজ বলতে তারা ধরো 10 জন করে এক একটা ব্যাচ, হ্যাঁ এরকম ব্যাচে ব্যাচে তারা বসেছে, তাদের যে বসার যে জায়গা দেওয়া হয়েছে হয়তো এক ব্যাচে 10 জন করে বা 20 জন করে তারা বসেছে আর কি। এবং তারা যখন বসেছে তাদের চেহারা থেকে যেন রেডিয়েন্স বের হচ্ছে, মানে চেহারাতে যেন আলো বের হচ্ছে, আভা বের হচ্ছে। দ্য হাম অফ মাল্টিটিউড ওয়াজ দেয়ার, এবং ওইখানে মানুষের মানে যত মানুষ ওখানে রয়েছে সে মানুষদের একটা গুনগুন গুনগুন একটা আওয়াজ যেন এইখানে আমরা শুনতে পাচ্ছি, বা যেটাকে বলতে পারো যে ওই যে মানে ওরা ওদের মতো করে তসবিহ তাহলিল করতেছে এরকম একটা ভাব। আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু চার্চের ভেতর, এখানে তো চিল্লাপাল্লা হবে না, এখানে গুনগুন আওয়াজই হবে। তো বলতে এই জনতার ভেতর থেকে একটা গুনগুন গুনগুন একটা আওয়াজ বের হচ্ছে। বাট মাল্টিটিউডস অফ ল্যাম্পস, কিন্তু এই আওয়াজটা শুনতে মনে হচ্ছে যেন এই মাল্টিটিউড, এই জমায়েত বা এই যে এতগুলো মানুষ, এগুলো মনে হচ্ছে যেন একটা ভেড়া, ভেড়ার যেন আওয়াজ। দ্য হাম অফ মাল্টিটিউড ওয়াজ দেয়ার বাট মাল্টিটিউডস অফ ল্যাম্প, মনে হচ্ছিল যেন এটা মানে এক কথায় যেহেতু নিষ্পাপ শিশু সবাই, সো নিষ্পাপ শিশু, তারপর জেসাস ক্রাইস্ট এবং ল্যাম্প তিনটাকে একই সঙ্গে তুলনা করা হয়। এর আগে আমরা আরেকদিন কবিতা করলাম না, তো ওইটাই বলতেছে যে এই বাচ্চাগুলো এত গুনগুন গুন করে আস্তে আস্তে কথা বলতেছিল যেন মনে হচ্ছিল যেন ওখানে একটা আওয়াজ উঠেছে, আওয়াজটা মনে হচ্ছে যেন একটা ভেড়াদের আওয়াজ এরকম মনে হচ্ছে। থাউজেন্ডস অফ লিটল বয়েজ অ্যান্ড গার্লস রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, বলতে হাজার হাজার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তাদের হাতগুলি, ইনোসেন্ট হাতগুলি, নিষ্পাপ হাতগুলি উপরের দিকে তুলে ধরছে আর কি। নাও লাইক এ মাইটি উইন্ড দ্য রেইজ টু হেভেন দ্য ভয়েস অফ সং, এবং তারা সবাই মিলে একটা গান গাচ্ছে, এবং এই গানটা হচ্ছে বলতেছে মাইটি উইন্ড, মানে এই গানের মাধ্যমে হচ্ছে একটা যেন শক্তিশালী একটা বাতাস যেন বয়ে যাচ্ছে, এবং তাদের এই গানটা যেন একেবারে স্বর্গ পর্যন্ত, আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর লাইক হারমোনিয়াস থান্ডারিং দ্য সিট অফ হেভেন অ্যামং বেনিথ দেম সিট দ্য এজড ম্যান, অথবা মনে হচ্ছে যেন তাদের এই যে ভয়েস বা গানের যে ভয়েসটা, ভয়েসগুলো যেন মনে হচ্ছে থান্ডারিং এর মতো মনে হচ্ছে, মানে বজ্রপাতের মতো মনে হচ্ছে, এবং বজ্রপাত যেরকম হঠাৎ করে এসে চলে যায়, কিন্তু এইটা হারমোনিয়াস মনে হচ্ছে, মানে একটা সুসামঞ্জস্য একটা আওয়াজ, সুরেলা একটা আওয়াজ।
দ্য সিট, আচ্ছা এই দা বলতে এখানে দে হবে, হ্যাঁ এখানে একটা ওয়াই মিসিং আছে। দ্য সিটস অফ হেভেন অ্যামাং বিনিথ দেম সিটস দ্য এজড ম্যান, বলছে তারা ওপরের সারিতে বসে আছে। দ্য সিটস অফ হেভেন মানে তাদের এখানে হেভেন বলতে আকাশ বা আকাশের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই হচ্ছে ওপরের সারিতে আর কি। এখানে তারা ওপরের দিকে বসে আছে এবং তাদের নিচের দিকে বসে আছে এজড মানুষ যারা, তারা যারা মূলত তাদের ওয়াইজ গার্জিয়ানস অফ দ্য পোর, মানে এই এই ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ান যারা, অভিভাবক যারা, তারা নিচের সারিতে বসে আছে এবং বাচ্চাগুলোকেই ওপরের দিকে বসতে দেওয়া হয়েছে। দেন চেরিশ পিটি লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এতগুলো কথা আমরা এখানে বলতেছি, হ্যাঁ এই কথাগুলো বলতেছি বাচ্চাদের সম্পর্কে, বাচ্চাদের ইনোসেন্সের ব্যাপার, ইনোসেন্ট তাদের ফেস, হ্যাঁ তাদের প্রতিটা অ্যাক্টিভিটিসই খুবই ইনোসেন্ট হয়ে থাকে। তো এইরকম একটা ইনোসেন্সের ব্যাপার আমরা কথা বলতেছি, কথা বলে এসে লাস্টে এখানে যে কথাটা বলা হচ্ছে দেন চেরিশ পিটি, এখানে চেরিশ বলতে দেখানো, হ্যাঁ করুণা দেখাও, সহানুভূতি দেখাও। লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর, যাতে করে তুমি তোমার ডোর থেকে একজন অ্যাঞ্জেলকে তাড়িয়ে না দাও। ব্যাপারটা এরকম যে ধরো আমাদের বাড়িতে কি হয়, আমাদের বাড়িতে বা আমরা বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক বাচ্চা কাচ্চা এসে হাত পাতে না, তো এই কথাটাই বলতেছে যে এদেরকে একটু করুণা দেখাও। বলা তো যায় না তুমি যাকে তাড়িয়ে দিচ্ছ সে হয়তো একটা অ্যাঞ্জেল। এই অ্যাঞ্জেল বলতে এখানে যে ফেরেশতা মানে সেই অর্থে না, মানে হতে পারে সেই বাচ্চাটাই খুবই ইনোসেন্ট, খুবই ভালো একটা বাচ্চা। এমনিতে আমরা জানি যে 100তে 100 জন বাচ্চাই খুবই ভালো হয়, মানে ছোট বাচ্চারা আর কি, এরা তো ইনোসেন্ট হয়, এরা যে দুষ্টুমিটা করে এটাও ইনোসেন্টের ভেতরেই পড়ে, এরা না বুঝে করে। তো এটাই বলতেছে যে তুমি যদি কাউকে এখান থেকে তাড়িয়ে দাও, হতে পারে সেই বাচ্চাটাই খুবই ভালো একটা বাচ্চা ছিল এবং তুমি তাকে তাড়িয়ে দিলা। আবার এমনও হতে পারে যে বাচ্চাটা অ্যাঞ্জেলও হতে পারে। হ্যাঁ, তো বলতেছে যে এখানে অ্যাঞ্জেল বলতে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি তাদের উপরে করুণা দেখাও, যাতে করে তুমি কোনো বাচ্চাকে তোমার এবং তোমার কোনো বাচ্চাকে তুমি তোমার দরজা থেকে বা তোমার কাছে কেউ হাত পাতলে সেখান থেকে ফিরিয়ে দিও না। তো এটা যদি আমরা আরেকবার দেখি যে এখানে স্পিকার বলতেছে এটা হোলি থার্সডে ছিল, ইনোসেন্ট বাচ্চাগুলো তারা সামনের দিকে হেঁটে যাচ্ছিল, তাদের পরনে ছিল লাল, নীল এবং সবুজ পোশাক এবং তাদেরকে গাইড করছিল কিছু বয়স্ক চার্চের খেদমতকারী এবং তারা তাদের সামনে হাঁটতেছিল, হাতে গজদণ্ড বা লাঠি ছিল এবং তারা পল যে ক্যাথেড্রাল বা পলসের যে চার্চ, সেই চার্চের ডোম পর্যন্ত যতক্ষণ না পৌঁছাচ্ছিল ততক্ষণ তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তাদের এই যাত্রাটা দেখে মনে হচ্ছিল যেন টেমস নদীর পানি যেন প্রবাহিত হচ্ছে। তখন এরপরে বলতেছে যে হোয়াট এ মাল্টিটিউড দে সিম, অর্থাৎ তাদের যে জমায়েতটা কত বড় বা কত সুন্দর দেখাচ্ছিল। এবং এই যে তাদের জমায়েতটা, এই যে বাচ্চা কাচ্চারা, এরা হচ্ছে ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, লন্ডন টাউনের ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, এখানে একটা মেটাফোর আছে, তোমরা যে সিমিলি মেটাফোর পড়েছে না, এখানে একটা মেটাফোর কি বাচ্চাদেরকে ফ্লাওয়ারের সাথে তুলনা করা হচ্ছে। লাইক ফ্লাওয়ার এটা বলতেছে না, বাট ফ্লাওয়ারের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে এখানে মেটাফোর। আবার এই জায়গাটায় দেখো দে লাইক টেমস ওয়াটার, এখানে দে বলতে এই হচ্ছে মাল্টিটিউড বা জনগণকে বা এক কথা বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে। তো এইখানে আবার এই টেমস নদীর সাথে তুলনা করতেছে, এখানে লাইক দেওয়া আছে যেন এটা সিমিলি, আর এখানে লাইক টাইক নাই যার জন্য এটা হচ্ছে তোমার মেটাফোর। এরপরে বলতেছে যে এই বাচ্চাগুলো ওই গম্বুজের উপরে যাওয়ার পরে বা চার্চের উপরে যাওয়ার পরে তারা ব্যাসে ব্যাসে হয়তো 10-12 জন করে একসাথে করে তারা বসে আছে এবং তাদের চেহারা থেকে যেন এক ধরনের আভা বের হচ্ছে, রেডিয়েন্স বের হচ্ছে এবং তারা গুনগুন করছে। এই যে মানে বৃহৎ সংখ্যক যেহেতু, এই জন্য বলা হচ্ছে মাল্টিটিউড, বলতে তারা গুনগুন করতেছে এবং সেখানে এই গুনগুনের যে আওয়াজ, সে আওয়াজটা ছিল। বলতেছে এই গুনগুনের আওয়াজটা মনে হচ্ছিল যেন তারা ল্যাম্ব হয়তো ওরকম আওয়াজ করতেছে, মানে ওরকম ছোট বাচ্চাদের ডাক এবং এমনকি ভেড়ার বা ল্যামের ডাক দেখবা প্রায় সেম, মানে ওই যে কি বলে মিনমিন করে কথা বলে বাচ্চারা, এরকম শান্তশিষ্ট। তো এটা বলতেছে। এরপর বলতেছে হাজার হাজার বাচ্চা কাচ্চা, বিশেষ করে ছেলে এবং মেয়ে, তারা তাদের ইনোসেন্ট হ্যান্ড উপরের দিকে তুলে ধরলো এবং নাও লাইক এ মাইটি উইন্ড দে রেইজ টু হেভেন
দ্য ভয়েস অফ সং, এবং তারা তাদের যে গানের যে আওয়াজটা সেটা আকাশ পর্যন্ত পৌঁছে দিল, অনেকটা ওই মাইটি উইন্ডের মতো। মাইটি উইন্ড যেভাবে বয়ে চলে যায় এরকম তাদের গানের আওয়াজটাও যেন এরকম আকাশের দিকে পৌঁছে যাচ্ছে, এবং এটা অনেকটা হারমোনিয়াস থান্ডারিং এর মতো মনে হচ্ছে, যেন একবারে সমান তালে সুসামঞ্জস্যভাবে সুরেলাভাবে যেন থান্ডারিং পড়তেছে, মানে বজ্রপাত হচ্ছে। এবং তারা বসে আছে চার্চের ওপরের দিকে, এবং তাদের নিচে বসে আছে বয়স্ক মানুষরা, যারা মূলত তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক। এরপরে বলতেছে যে আমরা তো এই বাচ্চাগুলোর অভিভাবক পাচ্ছি, বাট এমন অনেক বাচ্চা থাকতে পারে যাদের কোনো অভিভাবক নেই। হ্যাঁ, তো বলতেছে এরকম বাচ্চা যদি তো কখনো তোমাদের বাড়ির দরজায় আসে, তাহলে তোমরা তাদেরকে তাড়িয়ে দিও না, বরং তাদেরকে উপরে চেরিশ পিটি, মানে তাদেরকে করুণা দেখাও, বা করুণা মানে এক কথায় দয়া দেখাও, করুণাও না, দয়া দেখাও। এটা বলতেছে। এই লাস্টের লাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডোম অফ পোল যে এটা কি মানে কোনো জায়গার নাম? হ্যাঁ, এটা হচ্ছে একটা চার্চের নাম। হ্যাঁ, পলস, পলস ক্যাথেড্রাল, তোমরা নাম শুনেছো না? সেন্ট পলস ক্যাথেড্রাল। জি স্যার। আচ্ছা, আমি দেখাই দিই। এই দেখো, ওল্ড সেন্ট পলস ক্যাথেড্রাল। এটা হচ্ছে লন্ডনে, এই দেখো লন্ডনে। তো বলতেছে যে এই এই যে লন্ডনের যে হচ্ছে ক্যাথেড্রালটা রয়েছে, এই ক্যাথেড্রালেই আসলে এটারই একবারে গম্বুজ। গম্বুজ বলতে আমরা আমাদের দেশে গম্বুজ বলতে কি মসজিদের যে গম্বুজ গোল এরকমটা বুঝি, কিন্তু এরকমটা না। স্যার বাচ্চারা যে হেঁটে যাচ্ছে এই গম্বুজে? হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, আর কারো কিছু বলার আছে? এই লাস্ট লাইনটা এরকম ভাবে, এগুলো এই লাইনগুলো পরীক্ষায় চলে আসে, হ্যাঁ, অনেক সময়, যে এই লাইনটাতে কি বোঝানো হয়েছে। তো এই লাস্ট লাইনটাতে আমরা আমরা এখানে একটা কিন্তু সুন্দর একটা কথা বলা হয়েছে, মোরাল লেসন বলতে, নৈতিক শিক্ষা, যে কখনো যদি তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা আসে, তাহলে তাদেরকে তাড়িয়ে দেও না, তাদেরকে হচ্ছে টাকা পয়সা বা যত যেভাবে পারো আর কি হেল্প করো, সাহায্য করো। তোমরা এখনকার আমরা যারা এখন তো দেখা যায় না যে গ্রামে বা বাড়িতে, মানে যেটা বলতে পারো হচ্ছে, আমরা বলতে পারি ফকির, ফকির কিন্তু এখন দেখা যায় না গ্রামে, শহরে সব বেশি দেখা যায়। বাট একটা সময় ছিল গ্রামে আসতো, আমরা এক মুঠ করে চাউল দিতাম, তাদের সাথে দুটা তিনটা করে বাচ্চা থাকতো, তারা অনেক সময় খেতে চাইতো, আমরা খেতে দিতাম। এটা এটা হইতো কিন্তু আমাদের ছোটবেলায়। আর তোমাদের ক্ষেত্রে এখন এই জিনিসটা কম দেখা যায়, আর এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে এগুলো। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তীতে। চিমনি সুইপার। আচ্ছা, চিমনি সুইপার, চিমনি চেনো? ইটের ভাটা দেখেছো কে কে? জি স্যার দেখেছি। আচ্ছা, যারা দেখোনি তাদের জন্য। এই দেখো একটা চিমনি, হ্যাঁ, এদিক দিয়ে ওই ধোঁয়া বের হয়, এই যে ধোঁয়া বের হচ্ছে। ধরো এই ধোঁয়াটা, এটা তো বাড়ির রুম গরম করার জন্য, বা এটা ইন্ডাস্ট্রিতে যদি হয়, হ্যাঁ, তো এখানে যদি আমরা লিখি, এই দেখো একটা ইন্ডাস্ট্রির চিমনি, ইন্ডাস্ট্রিয়াল চিমনি, এই দেখো এগুলো, এই যে ধরো এই যে ইটভাটার ধরো চিমনি। তো এই চিমনিগুলোতে যেটা হয় যে এই সব সময় ধোঁয়া যেতে যেতে ভেতর দিয়ে ঝুল তৈরি হয়, মাকড়সার বাসার মতো এরকম যে ঝুল থাকে না, এরকম ঝুল তৈরি হয়, এবং সেখানে কালি টালি ধুলা টলা জন্মে এটা যেটা হয় যে ওই দিক দিয়ে আর মানে ধোঁয়াটা বের হতে পারে না। তো এইগুলো এত চিকন বা এমন সরু হতো যে এর ভেতর বড় মানুষও ঢুকতে পারতো না। তো তখন যেটা করে যে এর ভেতর দিয়ে বাচ্চা কাচ্চাকে ঢুকিয়ে দেওয়া হতো, এবং বাচ্চা কাচ্চারা ওইটা পরিষ্কার করে আসতো। হয়তো ভিতরে মইয়ের মতো কিছু ওই যে রড টড দেয়া থাকে। তো এটা তো এখনকার যুগে এরকম, বাট তখনকার যুগে হয়তো এটা অন্যরকম ছিল, যেখানে আরো কষ্টসাধ্য ছিল ঢোকা। তো এটার কথাই বলতেছে, এই এই যে চিমনিগুলো, এই চিমনিগুলো যে বাচ্চা কাচ্চারা সুইপ করতো অর্থাৎ পরিষ্কার করতো,
সেটাকে বলা হচ্ছে, সেই বাচ্চা কাচ্চাদেরকেই বলা হচ্ছে চিমনি সুইপার। আচ্ছা, এবার আমরা আসি, চলো এখানে দেখো, এখানে একটা ছোট বাচ্চা কথা বলতেছে, এবং সেই ছোট বাচ্চাটা হচ্ছে চিমনি সুইপার। সে বলতেছে যে এখানেও আমরা ইনোসেন্টের কথাই পাবো, মানে এখানেও বাচ্চারা খুব ইনোসেন্ট, এবং বাচ্চার কষ্টের কথা এবং সেই কষ্ট থেকে কিভাবে তারা মুক্তি পাচ্ছে সেটা আমরা পাবো। দেখো, একটা বাচ্চা বলতেছে যে when my mother died I was very young, বলতে যখন আমার মা মারা যায় আমি তখন খুবই ছোট ছিলাম। and my father sold me while yet my tongue could scarcely cry weep weep weep, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দেয়, হ্যাঁ, এবং এত ছোটতে বিক্রি করে দেয় যে সেই সময়টাতে আমার জিহ্বা, হ্যাঁ, খুব কম সময়ে মানে এইটা বলে কাঁদতো যে উইপ উইপ উইপ, মানে এটা ছাড়া আর কথাই বলতে পারতো না। একটা ছোট বাচ্চার যে কান্না যেরকমটা হয়, ধরো 1 বছর 1.5 বছর বা 2 বছরের বাচ্চার যে কান্না, সেই রকমটার বলতো, মানে এখনো অত ভালোভাবে কথা শেখেনি এরকম একটা বাচ্চা। সেই বাচ্চা বড় হওয়ার পরে সে কথা বলতেছে, এই গল্পটা আমাদেরকে বলতেছে যে আমি যখন খুবই ছোট তখন আমার মা মারা যায়, আমার বাবা আমাকে বিক্রি করে দেয়, এবং সেই সময় আমার কান্নার আওয়াজটাও ছিল উইপ উইপ উইপ, এর চেয়ে বেশ ভালো করে আমি কান্না করতে পারতাম না। সো ইউ চিমনিস আই সুইপ, সুতরাং আমি তোমাদের চিমনিগুলো সুইপ করি তখন থেকে, অ্যান্ড ইন শর্ট আই স্লিপ, এবং আমি ধুলো ময়লার ভেতরেই ঘুমাই, অর্থাৎ আমি যে জায়গাটাতে ঘুমাই সেই জায়গাটাও হচ্ছে ধুলো ময়লা, আর আমার কাজ হচ্ছে তোমাদের চিমনিগুলো পরিষ্কার করা। এবং আমার কখন থেকে কাজটা, যখন আমার মা মারা গেল, আমার বাবা আমাকে বিক্রি করে দিল, এবং সেই সময় থেকে আমি কথাই বলতে পারতেছিলাম না, এরকম ছোট, এবং তখন থেকে আমি এই কাজগুলো করতেছি। আমার হচ্ছে শোয়ার জায়গা হচ্ছে এরকম ময়লা ধুলোবালির ভেতরে, আবার আমার কাজটাও হচ্ছে তোমাদের চিমনিগুলো পরিষ্কার করা। দেয়ার ইজ লিটল টম ডিক্রি, এবার এই আমাদের স্পিকার বলতেছে যে আমরা যেখানে ছিলাম সেখানে অনেকগুলি বাচ্চা কাচ্চা ছিল, এবং তাদের মধ্যে একটা বাচ্চা ছিল যার নাম টম ডেক্রি, অর্থাৎ দেয়ার ওয়াজ লিটল টম ডেক্রি, সেখানে একটা ছোট বাচ্চা ছিল যার নাম ছিল টম ডেক্রি, হু ক্রাইড হোয়েন হিজ হেড দ্যাট কার্লড লাইক এ ল্যাম্পস ব্যাক ওয়াজ শেপড, বলা যায় সে কান্নাকাটি করত যখন তার কোকড়ানো চুলগুলো, যেগুলো ল্যাম্পের ব্যাকের মতো ছিল, অর্থাৎ ভেড়ার পেছনের সাইডের যে হচ্ছে লোমগুলো থাকে, উলগুলো থাকে, সেগুলো একটু মানে পাকানো পাকানো টাইপের হয়ে থাকে। তো বলতেছে এই আমাদের যে টম ডিক্রি, তার মাথার চুলটাও ছিল ল্যাম্বের পেছনের এই বাঁকানো পশমের মতো, এবং সে তখন কাঁদতো যখন এই চুলগুলো তার শেপ করে দেওয়া হতো, মানে চুলগুলো যখন কেটে মাথা ন্যাড়া করে দেওয়া হতো তখনকার কথা বলতেছে, যে তখন সে কাঁদতো। সো আই সেইড, এবং তখন আমি ওই টমকে বলতাম হুশ টম, হুশ মানে চুপ করা, আমরাও দেখো অনেক সময় বলি না এই হুশ, হ্যাঁ এই হুশ মানে কিন্তু চুপ করা। তো আমি তখন কি বলতাম যে হুশ টম, থামো টম, নেভার মাইন্ড ইট, কিছু মনে করিও না, এই যে চুল কেটে দিচ্ছে এটাকে বেশি বড় করে ধরো না, এটা কিছু মনে করার দরকার নাই। ফর হোয়েন ইওর হেডস বেয়ার, বলতে যখন তোমার চুল মানে মাথা খালি থাকবে, মাথায় চুল থাকবে না, ইউ নো দ্যাট দ্য শুট ক্যান নট স্পয়েল ইওর হোয়াইট হেয়ার, তুমি জানো যে তাহলে এই যে ধুলোবালি যেটা চিমনির ভেতরে থাকে, এটা তোমার হোয়াইট হেয়ারকে আর নষ্ট করতে পারবে না। তো এই কথাটা এখানে বলতেছে যে আমাদের স্পিকার একটা ছোট বাচ্চা, সে তার নিজের কথা বললো যে আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমার মা মারা যায়, আমার বাবা আমাকে বিক্রি করে দেয়, এবং তখন থেকে আমার ঘুমানোর জায়গা হচ্ছে ধুলোবালি, এবং আমি কাজ করি হচ্ছে চিমনি সুইপারের। তো আমি যেখানে কাজ করতাম সেখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, তাদের ভেতরে একজন ছিল যার নাম হচ্ছে টম ডেক্রি, সে কান্নাকাটি করতো, সে এতই ছোট ছিল তার মাথা শেপ করে দেওয়ার সময় সে কান্নাকাটি করতো তার এই চুলের জন্য, যে চুলগুলো ছিল ভেড়ার পেছনের দিকের কোকড়ানো চুলের মতো। এবং আমি তখন কি করতাম, ওই বাচ্চাকে বলতাম, টমকে বলতাম যে চুপ করো টম, কিছু মনে করিও না, তোমার যদি মাথা খালি থাকে, তোমার মাথায় যদি চুল না থাকে, তাহলে তোমার সেই সাদা হোয়াইট চুলগুলো আর নষ্ট হতে পারবে না, সুতরাং এটাই ভালো, মাথা যে নাড়া হয়ে থাকতেছে এই নাড়া হয়ে থাকাটাই ভালো, এ বলে আর কি সান্ত্বনা দিত আমাদের স্পিকার। আচ্ছা, একটু 1 মিনিট।
ওকে, এবার আসো। and so he was quiet, এবং আমি যখন এই কথাটা বলতাম তখন সে চুপচাপ হয়ে যেত, মানে টম দেখতিস তার কান্না থামিয়ে ফেলতো। and that very night, এবং ওই রাত্রিতেই, as Tom was sleeping, এখানে asleep, এখানে বানানটা ভুল আছে, স্লিপিং হবে আর কি, এন্টার নাই। তো বলতেছে যে সেই রাত্রে যখন টম ঘুমাচ্ছিল, হি হ্যাড সাচ এ সাইট, সে তখন একটা স্বপ্ন দেখলো, এখানে একটা দৃশ্য দেখলো, মানে সে একটা স্বপ্ন দেখলো। স্বপ্নে কি দেখলো? যে দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, হাজার হাজার সুইপার্স, এই ছোট বাচ্চা আর কি, তাদের মধ্যে কয়েকজন, মানে তার পরিচিত কয়েকজনকে দেখতে পেলো, সেটা হচ্ছে ডিক, জো, নেড, জ্যাক, এদেরকেও সে দেখতে পেলো। ওয়ার অল অফ দেম লকড আপ ইন কফিনস অফ ব্ল্যাক, এবং তারা সবাই একটা কালো কফিনের মধ্যে বন্দী। অর্থাৎ যে রাত্রিতে তার চুল কেটে দেওয়া হলো, মানে যে দিনে তার চুল কেটে দেওয়া হলো এবং আমাদের স্পিকার তাকে ইয়ে করলো আর কি, ওই হচ্ছে কি বলে ওকে সান্ত্বনা দিল, সেই রাত্রিতেই মানে টম সান্ত্বনা পেয়ে সে থামলো, এবং সেই রাত্রিতে টম একটা স্বপ্ন দেখলো। স্বপ্নে দেখলো যে হাজার হাজার বাচ্চা কাচ্চা রয়েছে, তার ভেতরে হচ্ছে তার কিছু পরিচিত, ওই যে নামে যারা আছে তারা, তাদের পরিচিত কিছু ছেলেপেলে রয়েছে, এবং তাদের সবাইকে একটা কালো কফিনের মধ্যে যেন বন্দী করা আছে। and by came an angel who had a bright key, এবং ওই স্বপ্নের মধ্যে সে দেখতেছে যে একজন অ্যাঞ্জেল, একজন ফেরেশতা সে আসতেছে, এবং তার হাতে একটা উজ্জ্বল সাদা, মানে জলজল করতেছে এরকম একটা চাবি রয়েছে। and he opened the coffins and set them all free, এবং সে এসে এই কফিনটাকে খুলে দিচ্ছে এবং সবাই মুক্ত হয়ে যাচ্ছে, সবাইকে মুক্ত করে দিচ্ছে। then down a green plain, leaping, laughing they ran, and wash in a river and shine in the sun, এবং তারপরে বাচ্চা কাচ্চারা কি করলো? ডাউন ইন এ গ্রিন প্লেন, অর্থাৎ একটা সবুজ মাঠ ধরে তারা সবুজ মাঠের ভিতরে হচ্ছে লাফালাফি করতে থাকলো, তারপরে হাসাহাসি করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো, এবং এটা করার পরে যখন তারা নোংরা হয়ে গেল তখন তারা একটা নদীতে গেল এবং সেখানে তারা গোসল করলো, এবং সূর্যের আলোতে যখন ফিরে আসলো তখন তাদেরকে চকচক দেখাচ্ছিল, তারা চকচক করতে লাগলো। Then naked and white, all their bags left behind, এবং তারা যখন এই যে গোসল টোসল করতেছিল সেই সময়, আচ্ছা, তারপরে তারা সবাই নেকেড ছিল, ছোট বাচ্চারা গোসল করার পরে যেরকমটা থাকে আর কি, এবং হোয়াইট, যেহেতু তারা তাদের সবারই সাদা চামড়ার লোক, লন্ডনের লোক, সেহেতু তারা সবাই হোয়াইট ছিল, এবং তাদের সমস্ত ব্যাগেজ, মানে ব্যাগগুলি তারা পেছনে রেখেছিল। দ্য রাইজ আপন ক্লাউডস, তারা সবাই মেঘের উপরে উঠে গিয়েছিল। অ্যান্ড স্পোর্ট ইন দ্য উইন্ড, এবং বাতাসের ভিতরে খেলতেছিল। এই যে মেঘের উপরে উঠে যাও, এই যে ফার্স্টে একটা কবিতা বললাম না, ইন্ট্রোডাকশন, মেঘের উপরে থেকে একটা বাচ্চা রাখালকে দিক নির্দেশনা দিচ্ছিল, এটা করো ওটা করো, তো এরকম আর কি, মেঘের উপরে তারা উঠে গেল এবং তারা হচ্ছে বাতাসের ভিতরে যেন খেলতেছিল। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল্ড টম, এবং অ্যাঞ্জেলটা ওই ওই যে ফেরেশতাটা তাদের কফিন খুলে দিল, সেই ফেরেশতা বলল, টোল্ড টম, টমকে বলল, ইফ হি উড বি এ গ্রেট বয়, যদি টম একজন খুব ভালো ছেলে হয় বা খুব ভালো মানুষ হয়, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার, তাহলে গডকেই সে তার বাবা হিসেবে পাবে, মানে বাবা হিসেবে পাবে, মানে গডকেই সে তার অভিভাবক হিসেবে পাবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এবং তার কখনো আনন্দের অভাব হবে না। বুঝতে পারতেছো তাই না? আচ্ছা, আমি এটা আরেকবার জানাবো। এরপরে কি ঘটলো? And so Tom awoke and we rose in the dark, এবং সুতরাং টম সে সকাল সকাল উঠলো এবং we rose in the dark, এবং আমরা অন্ধকার থাকতে থাকতেই উঠলাম, মানে টম জেগে উঠলো, জেগে গেল, ঘুম ভেঙে গেল তার স্বপ্ন দেখা শেষে, এবং টম এবং আমরা সবাই অন্ধকার থাকতে থাকতে ওই দিন উঠলাম।
and got with our bags and our brushes to work, এবং আমাদের ব্যাগ এবং ওই চিমনি পরিষ্কার করার যে ব্রাশ, এই দুইটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। Though the morning was cold, যদিও মর্নিংটা খুবই ঠান্ডা ছিল, টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম খুব খুশি ছিল এবং উষ্ণ ছিল। মানে মানুষ খুশি থাকলে তার হচ্ছে উষ্ণতা থাকে মনের মধ্যে আর কি, মানে শরীরে উষ্ণতা থাকে, এরকম একটা কথা। সো ইফ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফিয়ার হার্ম, সুতরাং সবাই যদি তাদের ডিউটিগুলো ঠিকঠাক পালন করে তাহলে তাদের আর ভয়ের কিছু নেই। এটা একটা মোরাল লেসন এই লাস্টের লাইনটা, যে যদি প্রত্যেকটা ব্যক্তি তাদের ডিউটিগুলো ঠিকঠাক পালন করে তাহলে আর ভয়ের কিছু নেই। তো এবার আমরা যদি আরেকবার ব্যাক করি এবং এই কবিতাটা পুরোটা দেখি, তাহলে দেখো এটা একটা গল্প, এই গল্পটা বোঝার চেষ্টা করবা। এখানকার আমাদের যে এই গল্পটা যিনি শোনাচ্ছেন তিনি একটা ছোট্ট বাচ্চা। সে বলতেছে যে যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায়, এবং আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে বিক্রি করে দেয়, এবং সেই সময়টাতে আমি কথা বলতে পারতাম না, খালি উইপ উইপ করে কাঁদতাম, এবং তখন থেকেই আমি ময়লা আবর্জনার ভেতরে রাতে ঘুমাই এবং দিনের বেলা তোমাদের চিমনিগুলো সুইপ করি, ঝেড়ে মুছে দেই। তো বলতেছে যে সেখানে আমাদের সাথে টম ডেকরি নামে একজন ছিল, যে আসলে তার মাথার চুল যখন হচ্ছে কোঁকড়ানো চুল, যে চুলগুলো একটা ভেড়ার মানে পশমের মতো, সেই চুলগুলো যখন শেপ করে দেওয়া হয় তখন সে কান্নাকাটি করতো, এবং আমি তাকে বলতাম যে টম থামো, কিছু মনে করিও না, তোমার মাথায় যদি চুল না থাকে তাহলে এটাই ভালো, চুল থাকলে তো সেটা ময়লা হয়ে যাবে তোমার চিমনিতে কাজ করতে গেলে, আর যেহেতু চুল নাই তাহলে তোমার মাথার ওই চুলটা, সাদা চুলগুলো আর ময়লাও হবে না, তোমার টেনশনও নাই। এবং এটা শোনার পরে টম থেমে গেল, কান্নাকাটি বন্ধ করে দিল, এবং ওই রাত্রিতেই টম যখন ঘুমাচ্ছিল তখন সে একটা স্বপ্ন দেখলো। সে স্বপ্নে দেখতেছে যে হাজার হাজার চিমনি সুইপার, তার মধ্যে তার পরিচিত যেমন ডিক, জো, নিড, জ্যাক এরাও রয়েছে, বলছে যে হাজার হাজার এই চিমনি সুইপাররা তারা একটা কফিনে, কালো কফিনের মধ্যে যেন বন্দী রয়েছে। অ্যান্ড বাই কেম অ্যান অ্যাঞ্জেল, এবং ঠিক সেই সময় একটা অ্যাঞ্জেল আসলো, এবং অ্যাঞ্জেল এসে তার হাতে একটা উজ্জ্বল চাবি ছিল, এবং সে এই কফিনটাকে খুলে দিল এবং তাদের সবাইকে মুক্ত করে দিল। এবং এই মুক্ত হওয়ার পরে এই সকল বাচ্চা কাচ্চা তারা সবাই সবুজ মাঠে গেল, গ্রিন প্লেইন বলতে সবুজ মাঠে গেল, সেখানে গিয়ে লাফালো, হাসাহাসি করলো, দৌড়াদৌড়ি করলো, এবং এরপরে নদীর ধারে গেল, নদীতে গোসল করলো, এবং সূর্যের রোদের ভেতরে এসে হচ্ছে যখন তারা কি বলে এটাকে, যে রৌদ্র স্নান করা বা রোদের তাপ যখন খাচ্ছিল, সেই সময় তাদেরকে চকচকে মনে হচ্ছিল রোদের আলো তাদের গায়ে পড়ার কারণে। এবং এই সময়টাতে তারা সবাই নেকেড ছিল, তারা সবাই হোয়াইট ছিল, এবং তাদের ব্যাগগুলো তাদের পেছনে ছিল, এবং তারা যেন দে রাইজ আপন ক্লাউডস, তারা যেন মেঘের উপরে উঠে গেল এন্ড বাতাসের সাথে খেলা করতেছিল। এবং এই সময়টাতে অ্যাঞ্জেল বলল টমকে যে তুমি যদি একজন ভালো মানুষ হতে পারো, গুড বয় বলতে এখানে ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ হতে পারো, তাহলে গডই তোমার গার্জিয়ান হিসেবে কাজ করবে, তোমার বাবা হিসেবে কাজ করবে। ইউ উড হ্যাভ গড, মানে গডকে তুমি পাবে ফর হিজ ফাদার, মানে টম পাবে তার বাবা হিসেবে গডকে, এটা বলতেছে। মানে বাবা বলতে এখানে গার্জিয়ান হিসেবে পাবে, এবং কখনোই তাহলে আর আনন্দের অভাব হবে না। এরপরে যেটা বলতেছে যে এবং টম এই কথা শোনার পরে, মানে যেটা হয় যে এরকম ইয়ে করার পরে তোমার স্বপ্নটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল, এবং এরপরে আমরা মানে ব্যাপারটা এরকম যে এরপরে গল্পটা সে সবার সাথে শেয়ার করার পরে আমাদের স্পিকার সহ সবাই ওই দিন খুব সকাল সকাল অন্ধকার থাকতেই যেন জেগে উঠলো, তারা তাদের ব্যাগগুলো নিল, তাদের হাতের ব্রাশগুলো নিল কাজ করার জন্য, এবং ওই মর্নিংটা ছিল খুবই ঠান্ডা, তারপরেও টম ছিল খুবই ওয়ার্ম এবং হ্যাপি। সুতরাং লাস্টের এই লাইনে বলতেছে যদি প্রত্যেকটা ব্যক্তি তাদের ডিউটিগুলো ঠিকঠাক পালন করতে পারে বা পালন করে তাহলে তাদের আর ভয়ের কিছু নেই। আচ্ছা, আমরা যখন ওই যে ইয়ে পড়বো সিম্বলিজম নামে প্রশ্ন পড়বো, তখন আমরা দেখবো এখান থেকে যেমন ডার্ক এটা একটা ভয়ের সিম্বল। তারপরে এখানে যদি যাই, এখানে পাবো হচ্ছে ব্ল্যাক নাইট। কই গেল ব্ল্যাক নাইট? এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকটা হচ্ছে তোমার একটা ভয়ের সিম্বল। তারপরে এখানে এই যে অ্যাঞ্জেল, এটাও একটা সিম্বল। তারপরে
আহ, মানে আমরা যখন সিম্বল পড়বো তখন এই যে সবগুলোই পাবো আমরা। ওই যে এর আগে হলি থার্সডে পড়লাম, সেখানে যে ওই যে এটার কথা বলতেছিল না, দাঁড়াও, এই যে ওয়ান্ড, এই ওয়ান্ড এটা হচ্ছে একটা অথরিটির সিম্বল। এগুলো আমরা যখন সিম্বলিজম পড়বো, সিম্বল সম্পর্কে পড়বো, তখন আমরা এটা জানবো। আচ্ছা, আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, যদি কোথাও বুঝতে না পারো। আমি আরো যে দুই তিনটা কবিতা নিয়ে পড়াবো আজকে, এটা করলে বেশি হয়ে যাবে, তো ওই জন্য ওইটা করতেছি না আমি আজকে, এই কয়েকটাই। এবং সামনের দিনে আমরা সংস অফ এক্সপেরিয়েন্স থেকে পড়বো। সংস অফ ইনোসেন্স পড়লাম, সংস অফ এক্সপেরিয়েন্স সামনের দিনে পড়বো। আর এখানে আরেকটা জিনিস কথা আমি ছেড়ে গেছি, ভুল করেছি, সেটা হলো যে মানে মনে নাই বলতে, সেটা হলো এই যে ব্ল্যাক কফিনের মধ্যে আটকা পড়েছে ছেলে পেলে। এর মানে হচ্ছে এই যে চিমনি সুইপার তারা তারা যে কাজ করতেছে, যে প্রফেশনে আছে, তারা সবাই যেন এই কাজের ভিতরে আটকা পড়ে গেছে, তারা যেন এখান থেকে বের হতে পারতেছে না। কারণ তাদেরকে ছোটবেলায় নিয়ে আসছে, তারা এখনো খুব একটা বড় না। তো এটা বলতেছে তারা ব্ল্যাক কফিনে আটকা পড়েছে, কিন্তু তারা উইশ করতেছে, ইচ্ছা প্রকাশ করতেছে কেউ একদিন, মানে তারা উইশ করতেছে যে একদিন একজন হচ্ছে অ্যাঞ্জেল আসবে, একজন ভালো মনের মানুষ আসবে, সে এসে তাদের সবাইকে মুক্ত করে দেবে। এবং তারা তখন কি করবে, নাচানাচি লাফালাফি করার পরে একবারে গোসল করে উঠবে। আমরা অনেক সময় অনেক কাজের সময় বলি না যে একবারে লাইভ বই দিয়ে গোসল করে উঠবো, এই কাজটা আর কোনোদিন করবো না, এরকম আমরা অনেক সময় বলি। তো ব্যাপারটা এরকম, যে তারা এরকম গোসল টোসল করে উঠে একেবারে রোদের তাপ বা রৌদ্র পোহাচ্ছে, এটার কথা বলতেছে। আচ্ছা, তো কারো কিছু বলার আছে? স্যার এগুলো কি এক্সপ্লেনেশন দেওয়া হবে? এগুলোর এক্সপ্লানেশন মানে মানে পরবর্তীতে যে শীট আকারে না PDF আকারে না না না, সেই টাকাটা আর কিছুই দেওয়া হবে না। এটা এগুলো তো কবিতা তোমার বইতেই পাবে, আর এগুলোর শীট লাগবে না। হ্যাঁ, এগুলো ছোট ছোট কবিতা, এগুলোর শীট লাগবে না, বড়গুলোর ক্ষেত্রে আমি শীট দেব। আর এগুলো বইতে পাবে, বইতেও আলোচনা আছে, আর এমনিতেই যে যতটুকু আলোচনা করলাম এইটুকুই, এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ, তোমাদেরকে অনেকেই বলবে যে অনেক জায়গায় অনেকেরই এটাও মনে হতে পারে যে কোটেশন এটা, গুলো দিতে ভালো হতো স্যার। হ্যাঁ কবিতা থেকে ইম্পর্টেন্ট কোটেশন গুলো। আচ্ছা, এটারও ওইভাবে কোটেশন লাগবে না। হ্যাঁ, আমি যখন প্রশ্ন ওগুলো দিয়ে দেবো তখন তোমাদের কিন্তু আমি নোট দিব, তো তোমরা ওখানে সব পেয়ে যাবা, নোটের ভিতরে সব দিয়ে দেবো। যেমন ধরে যে এখান থেকে এই যেমন এই লাইনটা কোটেশনের ভিতরে আমি দিয়ে দেবো হয়তো। তারপরে এখান থেকে যেমন সিম্বলিজম, সিম্বলগুলোর কোটেশন আমি দিয়ে দেবো, সিম্বলগুলো তুলে তুলে দেবো। তো এটা টেনশন নাই, নোটগুলো একেবারে আমি নিজে তৈরি করে নিজেই একেবারে তোমাদেরকে দেবো, সো ওই দিক দিয়ে টেনশনে থেকো না আর কি। শুধু এই কবিতাগুলোর এখন কোন কবিতায় কি বলা হচ্ছে এগুলো জানার চেষ্টা করো, তাহলেই হবে। এগুলো তো ছোট কবিতা, সামনে আরো বড় কবিতা যখন আছে তখন তো আর ওগুলো লাইন বাই লাইন পড়া যাবে না, তো ওইগুলো আমরা তখন লেকচার শিট আকারে আমি তোমাদেরকে দিব। এগুলো লেকচার শিট হবেই না আর কি। আচ্ছা, আর কেউ কিছু বলবা? হ্যাঁ হাবিবা। জি স্যার। হ্যাঁ, স্যার আপনি যখন পড়ান তখন তো অর্থ বুঝতে পারি খুব ভালোভাবে, কিন্তু যখন আমি পড়তে যাই তখন তো কবিতার অর্থ বুঝতে পারি না। এর জন্য স্যার কি করতে পারি? এই জন্য ওই ভিডিওগুলো একটু করে দেখতে হবে। আর ধরো আমি এইটুকু পড়ালাম, এবার এইটুকুর ভিডিও দেখবা এবং বইতে তুমি পড়ার চেষ্টা করবা। আবার যখন এইটুকু পড়াচ্ছি তখন এইটুকু দেখবা এবং আবার বইতে আবার এইটুকু দেখবা, এরকম করে পড়তে হবে। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে আননোন কবিতা যেগুলো আছে ওইগুলো হ্যাঁ, তো বুঝতে পারি না আর কি। এটা তো এখন বুঝতে পারবা না, এটা এখনই যদি বুঝতে পারো তাহলে তো সামনে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো কি কাজে আছে, তাই না? ওইটা বুঝতে পারবা থার্ড ইয়ার পড়ারও শেষের দিকে গিয়ে, তখন একটা ম্যাচিউরিটি আসবে। হ্যাঁ, যখন ওই ম্যাচিউরিটি আসবে তখন দেখবা যে অনেক কবিতা এমনিতে পড়ে নিজেই বুঝে ফেলতে পারতেছো। তবে তার জন্য অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালো করে পড়া থাকতে হবে। এই যে সামনে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা আমরা পড়বো, ওটা পড়লেও দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। থার্ড ইয়ারেরও প্রথম দিকে একটু কঠিন কঠিন মনে হবে, থার্ড ইয়ারের শেষের দিকে যায় দেখবা তখন মনে হবে যে এত সহজ সবকিছু। তবে এই ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো করে পড়া হতে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ভালো করে পড়লা না, তারপর ওখানে গিয়ে তখন তো জটিল মনে হবে। কিন্তু যখন এদিকে ভালোভাবে পড়া থাকবে ওদিকে গিয়ে একটা ম্যাচিউরিটি আসবে এবং তখন নিজেরাই অনেক কিছু বুঝতে পারবা। আচ্ছা স্যার। স্যার থ্যাংক ইউ, আপনার ক্লাসগুলো খুব সুন্দর। আচ্ছা, আমি দোয়া করিও যেন আরো ভালো করে দিতে পারি।
আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ক্লাস তো এই পর্যন্তই শেষ। হ্যাঁ আজকে এ পর্যন্তই। আমাদের কি কোনো হোমওয়ার্ক দেয়া থাকবে না? না আপাতত হোমওয়ার্ক কি, আপাতত এই কবিতাগুলোই তোমরা পড়তে থাকো। এমনিতে কোনো হোমওয়ার্ক আপাতত দেয়া লাগবে না। আর হোমওয়ার্ক দিলে যেটা হয় কি, যে আমার এক্সপেরিয়েন্স বলে যে হোমওয়ার্ক দিলে স্টুডেন্টরা জয়েন করে না আর ক্লাসে, তো এই জন্য হোমওয়ার্ক আমি দেই না। হ্যাঁ, আমি প্রত্যেকটা জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখাই দেই, নিজের গরজেই পড়ে নিতে হবে। হোমওয়ার্ক দিলে দেখবে আজকে তুমি মনে হচ্ছে যেন হোমওয়ার্ক দিলে ভালো লাগবে, বাট 2 দিন 4 দিন দেওয়ার পর তৃতীয় 5 দিনে দিলে তুমি আর না থাকবে না। অনেকে বলবে যে এটার জন্য হয়নি, এই জন্য হয়নি, সময় পাইনি, বেবি আছে, এটা সেটা। হ্যাঁ, তো এই জন্য আমি হোমওয়ার্ক দেই না, আর হোমওয়ার্ক দেয়া লাগবেও না। তোমরা সেকেন্ড ইয়ারে মোটামুটি 1-150 জন হয়ে যাবা হয়তো, আরো 2-3 মাস লাগবে হইতে। তারপরে থার্ড ইয়ারে ওঠার পরে ওই যে বললাম যে থার্ড ইয়ারে উঠলে আমাদের, আমি দেখাইলাম না একবার যে থার্ড ইয়ারে আমাদের সংখ্যাটা কত তোমাদের, দেখো 477, এটা 600 জন ছিল। তো 477 জন, মানে থার্ড ইয়ারে গেলে তখন দেখবা যে থার্ড ইয়ার সিলেবাসটা আরো বড়, এই জন্য তখন একটু বেশি বেশি পড়তে হয় বা একটু বেশি বেশি সময় দিতে হয় আগে থেকেই। এখন যেমন তোমরা তোমাদের বাংলা 2টা বাদ দে কয়টা, 4টা, ইংলিশ 4টা, বাট থার্ড ইয়ারে গেলে ইংলিশ 8টা। তো তখন আর ইংলিশ হচ্ছে সবচেয়ে কঠিন যে পার্ট, লিঙ্গুইস্টিক, সেটা রয়েছে থার্ড ইয়ারে। ক্রিটিসিজম রয়েছে থার্ড ইয়ারে। তো থার্ড ইয়ারে উঠলে থার্ড ইয়ার, এখন আপাতত এই সেকেন্ড ইয়ারটা ভালো করে পড়ো। ফার্স্ট ইয়ার যেমন হয়েছে হয়েছে, সেকেন্ড ইয়ার ভালো করে পড়ো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি ভালো করে না বোঝা থাকে, তাহলে থার্ড ইয়ারে গিয়ে অনেক জিনিস কঠিন মনে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট দিনে আমরা সংস অফ এক্সপেরিয়েন্সের কবিতাগুলো পড়বো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।